হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি ভৌতবিজ্ঞান দশম শ্রেণীর চলতরিতের যে পার্টটা পড়াচ্ছিলাম তার আজ পার্ট 12। আজকে আমরা জানব রোধ, পরিবাহিতা, রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক, উষ্ণতার উপর নির্ভরশীলতা রোধাঙ্কের সঙ্গে কেমন নির্ভর করে, পরিবাহী অন্তরক, অর্ধপরিবাহী, অতিপরিবাহী এবং তাদের রোধাঙ্ক উষ্ণতার লেখচিত্র কেমন হবে, এছাড়া আর সমান রো এল বাই এ সিগমা, এছাড়া অনেক কিছু আমরা অনেক শর্ট প্রশ্ন আকারে এখানে এই পার্টটা থেকে কিন্তু আজকে এবারে তোমাদের মাধ্যমিকে এবং বিভিন্ন টেস্ট পরীক্ষাগুলোতে তোমাদের আসবেই। শর্ট প্রশ্ন আকারেও আসতে পারে, আবার 2 নম্বরের প্রশ্নও আসতে পারে এখান থেকে। তো একটু ভালোভাবে দেখে নাও। প্রথম বলছে যে পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে। এর আগে আমরা জেনেছিলাম যে পরিবাহীর রোধ যখন বলেছিলাম তখন শুধু পরিবাহী রোধ সম্পর্কে আমরা জেনেছি, কিন্তু পরিবাহী রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে এটা আমরা জানিনি। তো এখন কি কি বিষয়ের উপর নির্ভর করে না, এক হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে অনেকের সমস্যা থাকতে পারে। ধরো এটা একটা পরিবাহী এইটা হচ্ছে তার দৈর্ঘ্য, এইটা হচ্ছে টোটাল লেন্থ এল, আর প্রস্থচ্ছেদ মানে এই একটা সেকশানকে কাটলে অসংখ্য যে আমরা সেকশান পাবো সেই প্রস্থচ্ছেদ, সেটাই হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। বুঝতে পারলে? তো এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, পরিবাহীর উপাদান মানে পরিবাহীটা কোন পদার্থ দিয়ে তৈরি। এছাড়া আমরা দেখব পরিবাহীর তাপমাত্রা, খুব বড় একটা ফ্যাক্টর তাপমাত্রা। এছাড়া কী কী বিষয়ের উপর নির্ভর করে না, আলোর তীব্রতা, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য, চাপের উপরও নির্ভরশীল। মেন হচ্ছে উপরের চারটে, তারপর তাছাড়াও এগুলোর উপরও নির্ভর করে পরিবাহী রোধ। তো এবার প্রথম যেটা হচ্ছে পরিবাহীর দৈর্ঘ্য ও পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর তার সাথে হচ্ছে পরিবাহীর উপাদান। তো সেটা কেমনভাবে নির্ভর করে আমরা দেখব। এটা বড় প্রশ্ন আকারেও তোমাদের আসে যে একটা পরিবাহীর তারের রোধ পরিবাহীর দৈর্ঘ্য ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কিভাবে নির্ভর করে, এবং এই রিলেশনটা থেকে আর সমান রো এল বাই এ যেটা আমরা পাবো, এখান থেকেও কিন্তু তোমাদের অনেক প্রশ্ন কিন্তু আসে। মানে এর পরবর্তী ক্ষেত্রে রিলেশন থেকে অঙ্কও প্রচুর আসবে। তাহলে কি না, একটা নির্দিষ্ট তাপমাত্রাটাকে ফিক্সড ধরে নিতে হবে। তাপমাত্রায় পরিবাহীর রোধ যদি আর হয়, আর পরিবাহীর দৈর্ঘ্য যদি এল হয়, আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি এ হয়, সেটা কেমন নির্ভর করে না, প্রথমে হচ্ছে কোনো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা ফিক্সড থাকতে হবে একটা। হ্যাঁ, তো পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি অপরিবর্তিত রাখা যায় তাহলে পরিবাহী রোধ তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক, মানে আর সমানুপাতিক এল। তাহলে আমরা কি পেলাম, আর সমানুপাতিক এল পেয়ে গেলাম যখন এ হচ্ছে ধ্রুবক। আর দ্বিতীয় ক্ষেত্রে পরিবাহীর দৈর্ঘ্য অপরিবর্তিত থাকলে পরিবাহী রোধ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলে ব্যস্তানুপাতিক, মানে হচ্ছে আর সম 1/a, এটা আমরা পেলাম। তো এবারে যখন এ পরিবর্তিত হচ্ছে তখন এল স্থির। এবার দুটো যখন আমরা একসাথে লিখব দুটো সমানুপাতিককে, আর সমানুপাতিক এল বাই এ, তখন কি হবে না, এল ও উভয় পরিবর্তনশীল। তাহলে আমরা পাচ্ছি কি আর সমান, এটা এই সমানুপাতিক ধ্রুবক তুলতে গেলে একটা সমানুপাতিক তুলতে গেলে একটা ধ্রুবক লাগে, সেটাকে আমরা রো বলছি। এই রোটা হচ্ছে একটা ধ্রুবক, একে বলা হয় পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। কি বলা হয়, পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। তাহলে আমরা এখানে কি কি জিনিস দেখলাম, এক হচ্ছে আর সমানুপাতিক এল, আর একটা পেলাম আর সমানুপাতিক 1/a, দুটোকে একসাথে আর সমানুপাতিক এল বাই এ আর আর সমানুপাতিক রো এল বাই এ। এই রিলেশানটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ রিলেশান। এটা অনেক সময় বের করতেও আসে, এই যে লেখাটা এটা পরীক্ষাতেও আসে যে একটি পরিবাহী তারের রোধ তারটির দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপর কীভাবে নির্ভর করে। বুঝতে পারলে? আর এখানে রোটা অবশ্যই লিখবে পরিবাহীর রোধাঙ্ক, আর হচ্ছে নির্দিষ্ট তাপমাত্রা কথাটা যেন উল্লেখ থাকে। এরপরে আমরা দেখব যে একবার প্রশ্ন এসেছিল মাধ্যমিকে যে একটা পরিবাহী, এ ধরনের অঙ্ক কিন্তু আমি পরের ক্লাসেও দেব, তবে এটা দেখে নাও একটু, যে একটি পরিবাহী তারের রোধ তারটির ব্যাসের উপর কিভাবে নির্ভর করে। তাহলে আমরা ধরে নিলাম তারটির রোধ হচ্ছে আর তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তাহলে আর সমানুপাতিক 1/a আমরা জানি ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার তারের প্রস্থচ্ছেদের ব্যাস আমরা ধরে নিলাম কত, এ।
আর তারটার একটা যে এটা হচ্ছে একটা সিলিন্ডারের মতো যদি ধরা যায় তারটাকে, তাহলে তার এই ক্রস সেকশনাল ক্ষেত্রফল যেটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেটা হচ্ছে কেমন দাঁড়াবে দেখলে, এরকম গোল দাঁড়াবে একটু বড় করে দেখলে। তো সেটার তাহলে কি হবে না, এটার মানে ব্যাসটা যদি ডি হয়, তাহলে ব্যাসার্ধ কত হবে না হচ্ছে d/2। তাহলে এই জন্য পাই আর স্কোয়ার হয়েছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে পাই আর স্কোয়ার, তাহলে d²/πd²/4, তাহলে আর সমানুপাতিক 1/πd²/4। তাহলে আর ডি উপর উঠানো, মেন কথা হচ্ছে আর সমানুপাতিক 1/d², মানে ব্যাসার্ধের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে পরিবাহী তারের রোধ তারটির ব্যাসের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। তাই পরিবাহীর ব্যাস যত বেশি হবে তারটা তত মোটা হবে আর রোধ তত কম হবে। বুঝতে পারলে? তাহলে এখান থেকে বোঝা গেল পরিবাহী তারটা, মানে এর কথার অর্থ হচ্ছে যে পরিবাহী তার যত মোটা হবে তাহলে পরিবাহীর মানে রোধ তত কম হবে। সরু তারের হচ্ছে রোধ বেশি। আমরা এখান থেকেও দেখতে পাচ্ছি, এই যে রিলেশনটা যেটা আগে পড়িয়েছিলাম, যে এখান থেকে কি দেখা যাচ্ছে, যে এখান থেকে দেখা যাচ্ছে যে আর সমানুপাতিক এল, মানে দৈর্ঘ্য যার যত যদি একই পদার্থের হয় এবং উষ্ণতা নির্দিষ্ট থাকে এবং তাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি একই থাকে, তাহলে যার দৈর্ঘ্য বড় তার রোধ বেশি হবে, যার দৈর্ঘ্য কম তার রোধ কম হবে। আর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি না, যদি দৈর্ঘ্য এক থাকে দেখা গেল একটা হচ্ছে দৈর্ঘ্য এক থেকে যদি দুটো যদি যদি একই মাপের দৈর্ঘ্য হয়, তাহলে একটা দেখা গেল খুব মোটা আর একটা সরু। তাহলে এই যে পরিবাহীটা দৈর্ঘ্য তো একই আছে এবং উপাদান এখানে অবশ্যই উপাদানের কথা উল্লেখ করতে হবে, উপাদান যেন একই থাকে, উপাদান পরিবর্তিত হলে কিন্তু পরিবর্তিত হয়ে যাবে। তাহলে এই যে দৈর্ঘ্য এই একই হয়, তাহলে এর যদি দৈর্ঘ্য এক হয় তাহলে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, তাহলে এর রোধ কম হবে। এর রোধ কম, যে যত মোটা হবে তার রোধ তত কম হবে, কারণ এই যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক। তাহলে আর এর রোধ হচ্ছে বেশি হবে, সরু তারের রোধ বেশি হয়ে যাবে। বুঝতে পারলে? আচ্ছা, এবারে হচ্ছে উপাদানের উপর নির্ভরশীল। উপাদানের উপর কেমন নির্ভর করে না, পরিবাহীর উষ্ণতা, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে উপাদান ভেদে রোধ ভিন্ন ভিন্ন হবে। যদি সব কিছু একই রাখা যায় তাও তাদের উপাদান ভেদে রোধ বিভিন্ন বিভিন্ন হবে। যে তামার রূপ নিলাম, দেখা যাবে রূপোর রোধ সব কিছু সেম আছে, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, উষ্ণতা সব সেম রাখা হয়েছে, কিন্তু রূপোর মানে রোধ কিন্তু তামার থেকে কম হবে। তো এই ধরনের জিনিস, যেমন তামার উপর হচ্ছে অ্যালুমিনিয়াম ইত্যাদি রোধ খুবই কম, আবার রাবার, কাঠ ইত্যাদি প্লাস্টিকের ধাতব পদার্থের রোধ এটা মানে এই ধরনের হচ্ছে রোধ হচ্ছে খুব বেশি, যে রাবার, কাঠ। আবার তামার উপর দেখা যাচ্ছে মানে রোধ খুবই কম, মানে উপাদানের উপর নির্ভর করে এটা। আচ্ছা, এবার হচ্ছে উষ্ণতার উপর। উষ্ণতা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ পার্ট। উষ্ণতার উপর পরিবাহী রোধ উষ্ণতার উপর নির্ভর করে, কারণ ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ কিন্তু বেড়ে যায়। ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ বেড়ে যায়, এটা শর্ট প্রশ্ন আসার মতো কোশ্চেন কিন্তু। আর উষ্ণতা কমালে রোধ কমে যায়। আবার কার্বন, তড়িৎ বিশ্লেষক পদার্থ, বিশেষ করে অর্ধপরিবাহী, এই ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ কমে যায়। তাহলে দেখো পরিবাহীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি না, পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে রোধ বেড়ে যাচ্ছে, আর এই অর্ধপরিবাহী বা তড়িৎ বিশ্লেষক, গ্যাস কার্বন, এদের উষ্ণতা বাড়ালে কিন্তু রোধ কমে যায়। আবার কিছু কিছু পদার্থ আছে, ম্যাঙ্গানিজ, ইনভার, কনস্ট্যান্টাইন প্রভৃতি, কী হয়, সংকর ধাতুর উষ্ণতার হ্রাস বৃদ্ধিতে এদের প্রায় একই থাকে, মানে এদের রোধের সেরকম কোনো পরিবর্তনই হয় না, প্রায় একই থাকে। এটা হচ্ছে উষ্ণতার উপর নির্ভরশীল, এটা কিন্তু এখান থেকে শর্ট প্রশ্ন আসেই। আচ্ছা, এবার হচ্ছে আলোর উপর নির্ভরতা, এটাও শর্ট প্রশ্ন আসে, যে বিশেষ কিছু ধাতু অর্ধপরিবাহী পদার্থের উপর আলো পড়লে রোধের মান পরিবর্তিত হয়। উদাহরণ হিসাবে কি না, সেলেনিয়াম ধাতুর উপর আলো পড়লে তার রোধ কমে যায়। মানে এর ক্ষেত্রে কী হয়, আলোর তীব্রতা যত বাড়ে রোধও তত কমে, মানে এর উপর আলো পড়লে কী হয়ে যাবে, রোধ কমে যাবে। আচ্ছা, চাপের উপর কি হয়, এটাও আসে। চাপ বৃদ্ধিতে বেশিরভাগ ধাতুর রোধ হ্রাস পায়, যেমন কার্বন গুঁড়োর উপর চাপ প্রয়োগ করলে তার রোধ কমে যায়, আবার চাপ কমালে রোধ বেড়ে যায়। মানে চাপ বাড়ালে রোধ কমে যায় আর আবার চাপ কমালে রোধ বেড়ে যায়। এখানে একটা প্রশ্ন এসেছিল যে কাঠকয়লার ফাঁকে কি হয় না, প্রচুর বায়ু বুদবুদ থাকে, বায়ু অন্তরক পদার্থ হয়, কাঠকয়লার রোধ স্বাভাবিক অবস্থায় বেশি হয়ে থাকে। বা যেই তুমি চাপটা দিয়ে দিচ্ছ তাহলে বায়ু বুদবুদগুলো বেরিয়ে যাচ্ছে, এবার কী হবে, কার্বন কণাগুলো অপেক্ষিত কাছাকাছি চলে আসবে, এরপরে কী হবে, রোধ কমে যাবে। ওই জন্য প্রশ্ন আসে, একবার এসেছিল 2 নম্বরে, যে কাঠকয়লার কে চাপ প্রয়োগ করলে রোধ কমে যায় কেন।
তাহলে এই বায়ু বুদবুদের ব্যাখ্যাটা দিতে হবে। এবার আসছে চুম্বক ক্ষেত্রের উপর নির্ভরতা, এটাও শর্ট প্রশ্ন আসে। বিশেষ কিছু ধাতু যেমন বিসমাথ ধাতুকে উচ্চ প্রাবল্যের চুম্বক ক্ষেত্রে রাখলে রোধ বেড়ে যায়। তাহলে বিসমাথে যদি আমরা বেশি চুম্বক ক্ষেত্রে রাখি তাহলে কি হবে, রোধ বেড়ে যাবে। তাহলে চুম্বক ক্ষেত্রে প্রাবল্য যত বাড়ে রোধ তত বাড়ে এই বিসমাথের ক্ষেত্রে, বুঝতে পারলে। এবার হচ্ছে রোধাঙ্ক, যেটাকে বলা হচ্ছে রেজিস্টিভিটি। এটার ব্যাখ্যাটা কীভাবে হবে না, আমরা দেখলাম এল হচ্ছে দৈর্ঘ্য, এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি হয়, আর রোধ যদি আর হয় পরিবাহী, তাহলে আর সমানুপাতিক এল বাই এ বা আর সমান রো এল বাই, এটা আমরা পেয়েছি। রো হচ্ছে সমানুপাতিক ধ্রুবক আর একে বলা হয় পরিবাহীর উপাদানের রোধাঙ্ক। হ্যাঁ, এখানটা একটা বলাটা কি, একে আপেক্ষিক রোধও কিন্তু বলা হয়, রেজিস্টিভিটিটাকে আপেক্ষিক রোধও বলা হয়ে থাকে। তাহলে আমরা এখান থেকে রো সমান তাহলে কত পাবো, রো এল বাই এ, এখান থেকে এটা পার্টটা শুরু। রো সমান কত হলো, আর এল বাই এ, আর সমান রো এল বাই এ পেয়েছিলাম এখানে পেয়েছিলাম। তাহলে রো সমান কত হলো, আর এল বাই এ। এবার এল এর মান যদি আমরা একক ধরি আর এর মান যদি একক ধরি, তাহলে যে রোধটা থাকবে সেটাই হবে রোধাঙ্ক। তাহলে সংজ্ঞা বললে কি বলবো না, স্থির উষ্ণতা, একক দৈর্ঘ্য ও একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের রোধকে ওই পরিবাহীর উপাদানের রোধাঙ্ক বলে। এটা কিন্তু অনেক সময় 1 নম্বরের কোশ্চেনে দেয়, রোধাঙ্ক কাকে বলে। তখন এই সমীকরণটা থেকে বেরিয়ে যাবে। তাহলে এল যদি 1 হয়, এ ক্ষেত্র মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি 1 হয়, তাহলে একক হয়, তাহলে তাদের মধ্যে ওই পরিবাহীর মধ্যবর্তী যে রোধটাকে সেটা আমরা বলবো রোধাঙ্ক। বুঝতে পারলে এই সমীকরণ থেকে বেরিয়ে যাচ্ছে। অনেক সময় আবার এটাও অনেকে লেখে যে বিকল্প সংজ্ঞা হিসাবে স্থির উষ্ণতায় কোনো পদার্থের একক ঘনকের যে কোনো দুই বিপরীত তলের মধ্যেকার রোধকে ওই পরিবাহীর রোধাঙ্ক বলে। এটাও লিখলেও হবে আর আগের প্রশ্নটা লিখলেও হবে। এবার আসছে রোধ। রোধ কি না, রেজিস্ট্যান্স। রোধের ইংলিশ টার্ম হচ্ছে রেজিস্ট্যান্স। এটা আগে আমরা আলোচনা করেছিলাম, ওটা আবার বলছি কারণ এখানে 4টা আমরা পাবো। কি না, রোধ, পরিবাহিতা, রোধাঙ্ক, পরিবাহিতাঙ্ক। অনেকে গুলিয়ে ফেলে, এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও, এটা অনেকেই গুলিয়ে ফেলে দেখি। রোধ, যেটা ইংলিশ টার্ম হচ্ছে রেজিস্ট্যান্স। দেখো রোধ কি আমরা আগেই জেনেছিলাম, মাত্রা ভি সমান আই আর থেকে আর সমান ভি বাই আই। আমি আর এটা বলছি না, আগের মানে ওহমের সূত্রে এটা বলেছি, ভি বাই আই। তাহলে আমরা রোধের মাত্রা পাচ্ছি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2, আমরা আগেই দেখেছি। আচ্ছা, রোধের একক আমরা দেখেছি এসআই পদ্ধতিতে ওহম তার চিহ্ন, আর সিজিএস পদ্ধতিতে স্ট্যাট ওহম বা ইএসইউ রোধ। 1 স্ট্যাট ওহম সমান আমরা কত বের করেছিলাম, 9 × 10⁻11 ওহম। এটা আমরা পেয়ে গেছি। তাহলে কি পেয়ে গেলাম না, হচ্ছে রোধ, রেজিস্ট্যান্স, তারপরে পরিবাহিতা, কন্ডাক্ট্যান্স, এটাও আমরা পেয়েছি ওখানে। তাহলে রোধের অনন্যককে কী বলে, পরিবাহিতা। তাহলে এসআই পদ্ধতিতে কত হবে, ওহম ইনভার্স। হ্যাঁ, ওহম ইনভার্স, মো, এই যে সিমেন্স, এগুলো আগেই আলোচনা করেছি যে পরিবাহিতার একক ওহম ইনভার্স, হ্যাঁ, মো, সিমেন্স এগুলো। আর পরিবাহিতার সংকেত, তার মাতৃ সংকেত তাহলে কি হবে, পরিবাহিতার মাতৃ সংকেত হবে রোধের উল্টো, মানে এম ইনভার্স এল টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার কিউব আই স্কোয়ার। বুঝতে পারলে, এটা গেল পরিবাহিতা। পরিবাহিতার সংজ্ঞা আরও বলা যেতে পারে কি না, পরিবাহী যে ধর্মের জন্য ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যেতে সাহায্য করে তাকে ওই পরিবাহীর পরিবাহিতা বলে। মানে রোধের অনন্যক, তাহলে এটাকে আমরা কে বলে বলবো, 1/r। আর একক তো আগেই বলে দিয়েছি। এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে, এটা 1 নম্বরের কোশ্চেন এসব আসে। এইটা রোধের অনন্যক পরিবাহিতা। তাহলে রোধ হচ্ছে রেজিস্ট্যান্স, তার অনন্যক হচ্ছে পরিবাহিতা, হয়ে গেল। এবার রোধাঙ্ক কি, রোধাঙ্ক আগেই বলেছি, আর সমান কত, রো এল বাই এ, আর সমান রো এল বাই এ। তাহলে রো সমান আর এ বাই এল। এখানে এর মাত্রা বেরোবে কি, রোধের ক্ষেত্রফলের দৈর্ঘ্যের মান বসিয়ে দিলে এখানে আমরা পেলাম এম, মানে রোধাঙ্কের মাতৃ সংকেত আমরা পেলাম এম এল কিউব টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -2, এটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা, এসআই একক হচ্ছে বলে রাখি ওহম মিটার, আর সিজিএস একক হচ্ছে স্ট্যাট ওহম সেন্টিমিটার। তো দেখা যাচ্ছে তোমাদের যে মানে অঙ্ক বা বিভিন্ন ক্ষেত্রে এই সিজিএস পদ্ধতি দেখা যাচ্ছে ওহম সেন্টিমিটারও ব্যবহার করা হচ্ছে সিজিএস পদ্ধতি হিসাবে। তো এটা কিন্তু ঠিক যে স্ট্যাট ওহম সেন্টিমিটারটাই হচ্ছে তার সিজিএস একক পুরোপুরিভাবে, কিন্তু আমরা এখন ব্যবহার করে থাকি সিজিএস একক হিসাবে ওহম সেন্টিমিটার। তো তোমরা যদি এই সিজিএস একক আসে, ওহম মিটার লিখবে, আর এটা স্ট্যাট ওহম সেন্টিমিটার লিখতে পারো, বা অথবা ওহম সেন্টিমিটারও লিখতে পারো। এরপরে প্রশ্ন, পরিবাহিতাঙ্ক, যেটাকে বলা হচ্ছে কন্ডাক্টিভিটি। তাহলে আমরা কি পেলাম, রোধাঙ্ক পেলাম রেজিস্টিভিটি, আর কন্ডাক্টিভিটি কি পেলাম না, পরিবাহিতাঙ্ক।
পরিবাহিতাঙ্ক কি না, কোনো পদার্থের রোধাঙ্কের অনন্যকে বলা হয় পদার্থটির পরিবাহিতাঙ্ক। তাহলে 1/ρ, তাহলে এটাকে বলা হচ্ছে সিগমা, এই যে চিহ্নটা বলা হচ্ছে সিগমা, তাহলে সিগমা সমান 1/ρ। রোধের অনন্যকে পেয়েছিলাম কে, সেটা হচ্ছে পরিবাহিতা, কে পেয়েছিলাম পরিবাহিতা, আর এখানে সিগমাকে পেলাম রোধাঙ্কের অনন্যকে পেলাম সিগমা, এটাকে বলা হচ্ছে পরিবাহিতাঙ্ক। তাহলে পরিবাহিতাঙ্কের মাতৃ সংকেত কী হবে না, রোধাঙ্কের উল্টো, এম ইনভার্স এল টু দি পাওয়ার -3 টি কিউব আই স্কোয়ার। আর সেটা ছিল কি ওহম মিটার ছিল, এটা ওহম ইনভার্স মিটার ইনভার্স হতে পারে, বা মো মিটার ইনভার্স হতে পারে, বা সিমেন্স মিটার ইনভার্সও হতে পারে, যেটা খুশি। হ্যাঁ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পার্ট বললাম, কারণ এর একক মাত্রা এগুলো কিন্তু আসে, আলোচনা করে দিলাম। এবার ডেফিনেশন আকারে এটাও বলতে পারো যে একক দৈর্ঘ্য বিশিষ্ট কোনো ঘনকাকৃতি পরিবাহীর দুই বিপরীত পৃষ্ঠের মধ্যবর্তী অংশের পরিবাহিতাকে ওই পরিবাহী উপাদানের রোধাঙ্ক বলে। একে সিগমা দ্বারা ডিনোট করা হয়, সিগমা সমান 1/ρ। আর একক তো বললাম মো মিটার ইনভার্স, বা ওহম ইনভার্স মিটার ইনভার্স, বা সিমেন্স মিটার ইনভার্স, যা খুশি ব্যবহার করা যেতে পারে। এটা বুঝতে পারলে? এরপরে কয়েকটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে, উষ্ণতা বাড়ালে কয়েকটি সংকর ধাতু যেমন ম্যাঙ্গানিন, কনস্ট্যান্টাইন ইত্যাদি রোধ খুব অল্প বৃদ্ধি পায়, মানে প্রায় পায় না বললেই চলে। এই জন্য প্রমাণ রোধক তৈরিতে এইসব সংকর ধাতু ব্যবহার করা হয়। আচ্ছা, ম্যাঙ্গানিন সংকর ধাতু অনেক সময় শর্ট প্রশ্ন আছে, ম্যাঙ্গানিন কী দিয়ে তৈরি না, CuMn আর Ni, আর কনস্ট্যান্টাইন হচ্ছে CuNi। বুঝতে পারলে? আর এটা আছে রোধাঙ্কের, এটা পরেও বলবো যে রোধাঙ্কের মান পরিবাহীর তারের দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না, কার উপর নির্ভর করে, পরিবাহীর উপাদান আর উষ্ণতার উপর। উষ্ণতার পরিবর্তনে কিন্তু রোধাঙ্কের মানও পরিবর্তিত হয়, আর উপাদানের উপাদানের উপর কিন্তু রোধাঙ্ক নির্ভর করে, এই দুটো, দৈর্ঘ্য প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে না। আচ্ছা, এগুলো একটু হালকা জেনে রাখো। পরিবাহী যাকে বলা হচ্ছে কন্ডাক্টর, মানে তোমরা জানো যে সকল পদার্থের মধ্যে দিয়ে সহজেই তড়িৎ প্রবাহিত হতে পারে তাকে আমরা পরিবাহী বলবো, যেমন রূপো, তামা, ধাতু হিসাবে গ্রাফাইট, গ্যাস, কার্বন ইত্যাদি। আচ্ছা, কুপরিবাহী ব্যাড কন্ডাক্টর বা অন্তরক, যাদের সহজে তড়িৎ পরিবহন হয় না, যেমন ধাতু, শুষ্ক বায়ু, বিশুদ্ধ জল, তারপরে চীনামাটি, পাথর, এই ধরনের জিনিসগুলো অন্তরক হিসেবে ব্যবহার করা হয়। অর্ধপরিবাহী কি না, অর্ধপরিবাহী তো এখানে ঘরের উষ্ণতা বলা আছে, শুধু ঘরের উষ্ণতা নয়, অ্যাকচুয়ালি 0 কেলভিন উষ্ণতাতে হচ্ছে সর্বনিম্ন, মানে একদম ইনসুলেটর, তারপরে উষ্ণতা বাড়ালে হালকা হালকা বাড়তে থাকে। ঘরের উষ্ণতা তো প্রায় দেখায় না, কিন্তু যত আমরা উষ্ণতা বৃদ্ধি করব তত হচ্ছে এর তড়িৎ পরিবহন ক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে, মানে যত উষ্ণতা বাড়াবো এর পরিবহন ক্ষমতা তত বাড়তে থাকবে। এটা হচ্ছে অর্ধপরিবাহী। উদাহরণ যেমন সিলিকন, জার্মেনিয়াম, হ্যাঁ, এছাড়া গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম সালফাইড ইত্যাদি অর্ধপরিবাহী পদার্থ অনেক রয়েছে, এবং এর ব্যবহারও প্রচুর। সেমিকন্ডাক্টর বলা হচ্ছে এদেরকে। আর অতি পরিবাহী যেটাকে বলা হচ্ছে সুপার কন্ডাক্টর। অতি পরিবাহী কি না, কিছু ধাতু বা যৌগ আছে যাদের উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে রোধাঙ্ক কমতে থাকে, মানে এমনিতে ধাতব পরিবাহীর ক্ষেত্রে কি হয়, উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে রোধাঙ্ক কমতে থাকছে, কিন্তু এইসবের ক্ষেত্রে ওগুলোই শুধু ধাতু বা কিছু যৌগ আছে যে উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে এটা কমলো, কিন্তু একটা নির্দিষ্ট উষ্ণতা আছে যার নিচে নিয়ে গেলেই, মানে প্রায় দেখা যায় উষ্ণতাটা হচ্ছে প্রায় মানে 0 কেলভিনের কাছাকাছি হয়। তো ওই উষ্ণতার কাছাকাছি নিয়ে গেলে রোধাঙ্ক হঠাৎ করে শূন্য হয়ে যায়। এই ধরনের, মানে তখন পরিবাহিতা প্রচুর পরিমাণে বেড়ে যায়, তখন সেটাকে আমাদের বলা হচ্ছে অতি পরিবাহী পদার্থ। যেমন অতি পরিবাহী পদার্থ হলে এখানে বলে রেখে, অতি পরিবাহী কিন্তু পারদ যদি তোমরা শুধু লিখে আসো তাহলে কিন্তু ভুল হয়ে গেল, কারণ পারদ সাধারণ অবস্থায় অতি পরিবাহী নয়। যখন তুমি তাকে টেম্পারেচার দিচ্ছ 4.2K উষ্ণতা, মানে এত কম উষ্ণতায় সে অতি পরিবাহিতা দেখাচ্ছে। পারদ শুধু বললে কিন্তু অতি পরিবাহী না, আবার সীসা যখন দেবে তখন 7K দেবে। তো এই জিনিসটা, তবে এই পদার্থগুলো যদি ব্যবহার করা হতো আমাদের, তাহলে আমাদের কিন্তু ইলেকট্রিসিটি অনেকটাই সেভ হতো। কিন্তু বাস্তবে তো এটা করা সম্ভব নয়, কারণ কিছু জায়গায় সম্ভব, কিন্তু আমাদের লাইনে আনতে গেলেই তো অনেক খরচা হয়ে যাবে। হ্যাঁ, এবার এমন যদি কোনো ম্যাটেরিয়াল পাওয়া যায় যার সুপার কন্ডাক্টিং যে উষ্ণতাটা, এই যে উষ্ণতাটা যেটা বলা হচ্ছে, সেটা যদি রুম টেম্পারেচারের কাছাকাছি হয় তখনই কিন্তু সম্ভব। যাই হোক, তো যে উষ্ণতায় অতি পরিবাহী পদার্থগুলোর রোধাঙ্ক শূন্য হয়, সেই উষ্ণতাকে ওই পদার্থের সংকট উষ্ণতা বলা হয়। এখানে শুধু এই যে অতি পরিবাহী করতে গেলে শুধু টেম্পারেচার যে থাকতে হবে এমনটা নয়, এটাও যেমন একটা ফ্যাক্টর, পরবর্তী ক্ষেত্রে দেখবে চৌম্বক ক্ষেত্র একটা বড় ফ্যাক্টর।
তো মোটামুটিভাবে এখানে বুঝতে পারলে যে অতি পরিবাহী উষ্ণতা যত আমরা কমাতে থাকবো কিছু কিছু ধাতু এবং যৌগের, এমন একটা নির্দিষ্ট উষ্ণতার নিচে নিয়ে গেলে পদার্থের রোধাঙ্ক শূন্য হয়ে যায়। তখন সেই পরিবাহিতা অনেক বেড়ে যায়, তখন সেই পরিবাহীকে বলা হয় অতি পরিবাহী। তার উদাহরণ দিয়ে দেবে পারদ বলে, ব্র্যাকেটে লিখে দেবে 4.2 কেলভিন উষ্ণতায়, এই কথাটা যেন থাকে। বুঝতে পারলে? আর সংকট উষ্ণতা বুঝতে পারলে, ক্রিটিক্যাল টেম্পারেচার। আচ্ছা, এরপরে অনেক সময় দেখা গেছে যে প্রশ্ন এসছে তোমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার পরিবাহীর ব্যবহার সবাই জানো, এটা আর বললাম না। বিভিন্ন ডায়নামো জেনারেটর, মানে অ্যালুমিনিয়াম বৈদ্যুতিক তার হিসাবে ব্যবহার করা হয়, তামা অ্যালুমিনিয়াম, বিশেষ করে তামাটা বেশি ব্যবহার করা হয়, তড়িৎ চুম্বক, আর্মেচার, কুণ্ডলী, তারপর এই ধরনের জিনিসগুলো, এগুলো আর বললাম না। আচ্ছা, অন্তরক অনেক সময় এসছে পরীক্ষাতে, দুটো অন্তরকের বাস্তবে ব্যবহার লেখো। তখন বলবে যে বৈদ্যুতিক তারের আবরক হিসাবে রাবার, পলিথিলিন, রেশম, এসব। বৈদ্যুতিক তার খাটানোর কাজে পোর্সেলিন জাতীয় বাটি, শুকনো কাঠ, প্লাস্টিক, চীনামাটির বাটিও ব্যবহার করা হয়ে থাকে। তোমরা দেখেছো গ্রামের দিকে বা শহরাঞ্চলে যে ইলেকট্রিসিটি লাইন গেছে, বর্তমান দিনে বিশেষ করে পোর্সেলিনটা বেশি ব্যবহার করা হচ্ছে। এইগুলো হচ্ছে অন্তরকের ব্যবহার। আর ট্রেনের ওভারহেড তারে সেরামিক ব্যাকেলাইট, সুইচ বোর্ড, এই যে যখন তোমরা ফিউজ দেখেছো, সেই যে মানে বিভিন্ন ধরনের যে প্লাস্টিক বা এই ধরনের যেগুলো হয়, তার টেস্টারের হাতল, মানে যেখানে সহজে তড়িৎ পরিবাহিত হয় না, সেই অন্তরকের ব্যবহার কিন্তু আসে পরীক্ষাতে, অনেকবারই এসছে। বলো 3টে ব্যবহার লেখো কি 4টে ব্যবহার লেখো, এগুলো কিন্তু খেয়াল রাখবে, এগুলো কিন্তু আসে। আচ্ছা, অর্ধপরিবাহী হচ্ছে একমুখী কারক হিসাবে ব্যবহার করা হয়, ভোল্টেজ প্রবাহ বিবর্ধক হিসাবে ট্রানজিস্টার, ভোল্টেজ, তারপরে কম্পিউটারে বিভিন্ন রকম যন্ত্র, ইলেকট্রনিক যন্ত্রে প্রচুর ব্যবহার রয়েছে অর্ধপরিবাহীর, তার শেষই নেই। আচ্ছা, অতি পরিবাহীর ক্ষেত্রে তোমরা দেখেছো সুপারফাস্ট ট্রেন, এমআরআই মেশিন, উচ্চ ক্ষমতা সম্পন্ন সুপার কম্পিউটার ব্যবহার করা হয়। আবার বিভিন্ন রকম যে এক্সপেরিমেন্ট হচ্ছে, লার্জ হাইড্রন কলাইডার, সেখানেও ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন জায়গায় এগুলো ব্যবহার হয়, এগুলো একটু দেখে রাখবে, এগুলো শর্ট প্রশ্ন আকারে আসে, আবার 2 নম্বরেরও আসে ওটা। আচ্ছা, এবার হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, এটা টেস্ট পেপারে এসেছিল। রোধের উষ্ণতা গুণাঙ্ক বা টেম্পারেচার কোএফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, এটা ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স কিন্তু এর একক ইউনিট। এটা কিন্তু আসে অনেক জায়গায়, যে প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য কোনো পরিবাহীর প্রতি একক রোধের যে পরিমাণ রোধ বৃদ্ধি পায় তাকেই এই পরিবাহীর উপাদানের রোধের উষ্ণতা গুণাঙ্ক বলে। যেমন তোমরা পড়েছিলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, এটা তেমনই, যে এটা হচ্ছে উষ্ণতা গুণাঙ্ক। এরও একক দেখো এখানে কাটাকাটি হয়ে এর একক কেটে যাচ্ছে, তাহলে ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এরও একক কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, ইউনিট একই, সেই দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের যা এরও তাই। তাহলে এখান থেকে আলফা যেমন হচ্ছে টি টেম্পারেচারে 8টি তাপমাত্রা, 0 ডিগ্রিতে R0, আর নিচে R0/T করলে আমরা 8টি সমান R0 × 1 + আলফা টি পাই। আর এই প্রসঙ্গটা খুব গুরুত্বপূর্ণ বলে রাখি শর্ট কোশ্চেনের জন্য, যে ধাতব পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বাড়ালে কি হয়, বৃদ্ধি পায় রোধাঙ্ক বৃদ্ধি পায়, মানে রোধও বৃদ্ধি পায়, তাহলে আলফার মান কি হয়ে যাবে, ধনাত্মক। আবার যে অর্ধপরিবাহী যেগুলো তড়িৎ বিশ্লেষ্য, এই ধরনের ক্ষেত্রে কি হয়, মানে বিপরীত ঘটনা ঘটে, তাই আলফার মান হ্রাস পায়, তাই এই জাতীয় পদার্থের ক্ষেত্রে আলফা হচ্ছে ঋণাত্মক রাশি। তাহলে অর্ধপরিবাহীর ক্ষেত্রে আলফা, অর্ধপরিবাহী তড়িৎ বিশ্লেষ্য এগুলোর ক্ষেত্রে হচ্ছে আলফা হচ্ছে ঋণাত্মক, আর ধাতব পরিবাহীর ক্ষেত্রে আলফা হচ্ছে ধনাত্মক। এটা কিন্তু এমসিকিউতে আসে, এটা একটু খেয়াল রাখবে। একটা প্রশ্ন হচ্ছে গ্রাফ আকারে আসে যে উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক কীভাবে পরিবর্তিত হয়। উষ্ণতা বৃদ্ধিতে ধাতব পরিবাহী যেগুলো, তার উষ্ণতার রোধ মানে মানে উষ্ণতাকে যদি আমরা থিটা বলি এখানে, তার রোধাঙ্ক রোর সঙ্গে হচ্ছে সমীকরণটা হচ্ছে, এটা দেখে রাখো, রো থিটা সমান হচ্ছে ρ0 × 1 + আলফা, থিটা মাইনাস থিটা 0, টেম্পারেচার ডিফারেন্স। এই আলফাটা হচ্ছে রোধের উষ্ণতা গুণাঙ্ক, এর উপর নির্ভর করে। তাহলে এই গ্রাফটা কেমন হবে পরিবাহীর ক্ষেত্রে, এটা যদি গ্রাফ হয়, মূলবিন্দু হয়, তাপমাত্রা এদিকে, রোধাঙ্ক এদিকে, তাহলে কী হবে, গ্রাফটা আস্তে আস্তে বাড়তে থাকবে উষ্ণতার পরিবর্তনের জন্য। বুঝতে পারলে? আচ্ছা, অর্ধপরিবাহীর ক্ষেত্রে কী হয়, কমতে থাকে। অর্ধপরিবাহীর ক্ষেত্রে উল্টো হয়, রোধাঙ্ক কমতে থাকে, তাই গ্রাফটা যত উষ্ণতা বাড়িয়ে গেছে তাদের রোধাঙ্ক ধীরে 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 কমে এসছে এটা। আর অতি পরিবাহীর ক্ষেত্রে ঘটনাটা একটু উল্টোভাবে ঘটে, যখন সাধারণ পরিবাহীর মতো থাকে, মানে বাড়তে থাকে, একটা সময় কী হয়, হঠাৎ করে যত টেম্পারেচার কমাতে যাব, কমতে কমতে একদম জিরো হয়ে যায়,
এই জায়গাটা জিরো হয়ে যায়, এই জায়গাটা তো দেখা যাচ্ছে, এটা দেখা যাচ্ছে পারদের ক্ষেত্রে দেখিয়েছে যে 4 কে এর কাছাকাছি জিরো হচ্ছে। তো এইটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার, এদিকটা হচ্ছে অতি পরিবাহী অবস্থার, এদিকটা হচ্ছে সাধারণ পরিবাহী অবস্থা। বুঝতে পারলে? এটা কিন্তু পরীক্ষাতে তোমাদের গ্রাফ অনেক সময় টেস্ট পেপারগুলোতে দেখা যায় গ্রাফগুলোর কথা। তো এবারে অনেক সময় এই কোশ্চেনটা কিন্তু আসে যে রূপো রোধাঙ্ক 1.66 × 10⁻⁶ ওহম সেন্টিমিটার বলতে কী বোঝায়। এখানে টেম্পারেচারও দিয়ে দেওয়া অনেক সময়, তাই টেম্পারেচারটা থাকলে টেম্পারেচার মেনশন করবে, নানা নির্দিষ্ট উষ্ণতার কথা বলবে। নির্দিষ্ট উষ্ণতা 1 সেন্টিমিটার বা বিশিষ্ট একটি রূপোর ঘনকের তৈরি দুটি বিপরীত তলের মধ্যে উৎপন্ন রোধের পরিমাণ হবে এত। এই প্রসঙ্গে বলে রাখি এখানে ওহম সেন্টিমিটার বলেছে, যদি ওহম মিটার থাকতো তাহলে এখানে ওহম মিটার হতো। তো এককগুলো কিন্তু খেয়াল রাখো, নাহলে গন্ডগোল হয়ে যাবে। আচ্ছা, রোধ ও রোধাঙ্কের মধ্যে কোনটি অধিকতর মৌলিক, এটা আসে। রোধ ও রোধাঙ্কের মধ্যে রোধাঙ্ক হচ্ছে অধিকতর মৌলিক, কারণ নির্দিষ্ট উষ্ণতায় কোনো পরিবাহীর দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ পরিবর্তিত হলে রোধও পরিবর্তিত হয়ে যায়, কিন্তু পরিবাহীর উপাদানের রোধাঙ্কের কিন্তু কোনো পরিবর্তন হয় না। মানে রোধাঙ্ক নির্ভর করে পরিবাহীর উপাদান ও উষ্ণতার উপর, এই জন্য দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ জ্যামিতিক আকারের উপর নয়। এই জন্য রোধ তো এমনিতেই পরিবর্তন হয়ে যায় দৈর্ঘ্য প্রস্থ চেঞ্জ হলেই, কিন্তু রোধাঙ্ক কিন্তু যেহেতু পরিবর্তিত হয় না সহজে উপাদান ও উষ্ণতা ছাড়া, তাই অধিকতর মৌলিক কী হয়ে যাচ্ছে, রোধাঙ্ক। তো একটা প্রশ্ন এমন আছে, দুটো পরিবাহী দেয়া হলো, দুটো একটা তামার তারের, একটা লম্বা আর একটা ছোট দেয়া হলো, দিয়ে বলা হলো দুটো তারের রোধাঙ্ক কত হবে। অ্যাকচুয়ালি রোধাঙ্ক কিন্তু যদি তামার তার একই হয় এবং উষ্ণতা যদি একই থাকে, তাহলে রোধাঙ্কের কিন্তু কোনো পরিবর্তন হবে না, কারণ রোধাঙ্ক হচ্ছে তার মেটেরিয়াল প্রপার্টি। আচ্ছা, এবার হচ্ছে সমান দৈর্ঘ্যের একটি সরু ও মোটা তার ব্যাটারির সঙ্গে যুক্ত করলে কোন তারের মধ্যে বেশি তড়িৎ প্রবাহ হবে, কেন? কারণ আমরা জানি যে মোটা তারে রোধ কম, তাই রোধ যার কম তড়িৎ প্রবাহ বেশি হবে, তাহলে মোটা তারে বেশি তড়িৎ প্রবাহ হবে, এই কথাটাই লেখা আছে। তারপরে এরপর হচ্ছে রোধ ও রোধাঙ্কের পার্থক্য একটু দেখে রাখবে। আগেই বলেছি যে নির্দিষ্ট উষ্ণতায় পরিবাহী প্রান্তীয় বিভবপ্রবাহিত প্রবাহমাত্রা অনুপাতকে রোধ, আর একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ বিশিষ্ট কোনো পরিবাহী রোধকে বলা হচ্ছে রোধাঙ্ক। আচ্ছা, প্রবাহ মাত্রার বিরুদ্ধে পরিবাহী দ্বারা বাধা পরিমাপ, আর এটা হচ্ছে মানে পরিবাহীর সেই বিশেষ পরিমেয় ধর্ম যার উপর রোধের মান সরাসরি নির্ভর করে, এটা হচ্ছে রোধাঙ্ক। আচ্ছা, এর মান উপাদান দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ ও উষ্ণতার উপর নির্ভর করে, এর মান উপাদান ও উষ্ণতার উপর নির্ভর করে, শুধুমাত্র উপাদান ও উষ্ণতা। এর এসআই ও এর ব্যবহারিক ও এসআই একক হচ্ছে ওহম, সিজিএস একক হচ্ছে স্ট্যাট ওহম। এর এসআই একক হচ্ছে ওহম মিটার, আর সিজিএস হচ্ছে স্ট্যাট ওহম সেন্টিমিটার। বুঝতে পারলে? এই জিনিসগুলো এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, মানে এমসিকিউতে এবং 2 নম্বরের কোশ্চেনে আসে। আর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে জানাও। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।